আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আগের ক্লাসে যে আলোচনা করছিলাম, যেখানে তোমরা নিশ্চয়ই জানো ভ্যালুয়েশন অফ গুডউইলের বিভিন্ন মেথড নিয়ে, সেখানে আমরা এভারেজ প্রফিট মেথড, তারপরে ওয়েটেড এভারেজ প্রফিট মেথড, সুপার প্রফিট মেথড, এই পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। আর কি বলেছিলাম যে আদার্স যে সমস্ত মেথডগুলো রয়েছে সেগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন সেখানেই থেকেই আমি এটাকে কন্টিনিউ করছি। তাহলে এখানে যেটা রয়েছে ক্যাপিটালাইজেশন মেথড, ক্যাপিটালাইজেশন মেথডে কি করে ভ্যালুয়েশন অফ গুডউইল করতে হয় তার ফর্মুলাটা একটু দেখে নেওয়া যাক। ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট মেথডের ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট, অর্থাৎ যে প্রফিটটা রয়েছে তার ক্যাপিটালাইজড ভ্যালু বের করতে হবে। কি করে করব? এভারেজ প্রফিট নিশ্চয়ই তোমরা জানো, এর মধ্যে তোমাদের আলোচনা করা হয়ে গেছে এভারেজ প্রফিট মেথডের সময়। সেই এভারেজ প্রফিটকে যদি আমরা নর্মাল রেট অফ রিটার্ন, নিশ্চয়ই অঙ্কে দেওয়া থাকবে, সেই নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে ডিভাইড করে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট, অর্থাৎ ওই প্রফিটের মূলধনায়িত যে মূল্য। আর ভ্যালু অফ গুডউইল তাহলে কি করে পাবো? এই যে ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিটটা তুমি বের করলে, সেই ক্যাপিটালাইজড ভ্যালু অফ এভারেজ প্রফিট, তার থেকে নেট ট্যানজিবল অ্যাসেটস, যদি সেটাকে অ্যাসেটের দিক দিয়ে ভাবা হয় আর যদি লাইবিলিটির দিক দিয়ে ভাবা হয়, তাহলে মাইনাস কি করব? ক্যাপিটাল এমপ্লয়েড। সেটা যদি আমরা বাদ দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি গুডউইল। কি রকম? ধরো, যদি একটা এক্সাম্পল দিয়ে আমি ভাবি, ধরো এভারেজ প্রফিট তোমার দেওয়া আছে ধরো 10,000, আর নর্মাল রেট অফ রিটার্ন কত দেওয়া আছে? ধরো 10% ইন্টু 100, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে এটা? তার মানে এভারেজ প্রফিটের যখন আমরা ক্যাপিটালাইজড ভ্যালু বের করছি তখন তার ভ্যালুটা কত দাঁড়ালো? 1,00,000 টাকা। তাহলে আমরা এবার যদি এখানে বসিয়ে দিই তাহলে গুডউইলের ভ্যালুটা আমরা পেয়ে যেতে পারি। ধরো ক্যাপিটালাইজড ভ্যালু অফ এভারেজ প্রফিটের আমরা মূল্য কত পেলাম? 1,00,000 টাকা। আর নেট ট্যানজিবল অ্যাসেটস বা ক্যাপিটাল এমপ্লয়েড ধরো অঙ্কে দেওয়া ছিল 50,000। তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের তাহলে গুডউইল কত হলো? 50,000। এইভাবে আমরা ক্যাপিটালাইজড মেথডে ভ্যালুয়েশন অফ গুডউইল করতে পারি। আরেকটা যেটা মেথড রয়েছে সেটা হচ্ছে ক্যাপিটালাইজড, অর্থাৎ ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড, মানে যেটা আমরা শিখেছিলাম সুপার প্রফিট মেথড। এখন সেই সুপার প্রফিটকে যদি আমরা ক্যাপিটালাইজড করে দিই, তার বা সেখান থেকে কি করে ভ্যালুয়েশন অফ গুডউইল করতে হয় তার ফর্মুলাটা কি সেটা আবার একটু দেখা যাক। কি বলছে? ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। এটা তোমরা আগেই শিখে এসছো যে সুপার প্রফিট করার সময় আমরা ক্যাপিটাল এমপ্লয়েড যদি দেওয়া না থাকে তাহলে কি করে ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হয়, বা অঙ্ক এরপরে যখন আসবে বা বিভিন্ন প্রবলেম আসবে সেখানে আমি তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। বা ক্যাপিটাল এমপ্লয়েড এর ফর্মুলা এখানে বলে দেওয়া আছে যে ক্যাপিটাল প্লাস ফ্রি রিজার্ভ এন্ড সারপ্লাস মাইনাস ফিক্সড অ্যাসেট, অর্থাৎ যদি ক্যাপিটাল এমপ্লয়েড দেওয়া না থাকে তাহলে আমরা এই পদ্ধতি মেনে ক্যাপিটালের ভ্যালু বের করতে পারি। এবার এছাড়া আর অন্যভাবেও করা যেতে পারে। ক্যাপিটাল এমপ্লয়েড সমান হচ্ছে ফিক্সড অ্যাসেটস প্লাস কারেন্ট অ্যাসেটস মাইনাস আউটসাইডার্স লায়াবিলিটি, অর্থাৎ এক্সটার্নাল লায়াবিলিটিসকে যদি আমরা এই দুটো থেকে মাইনাস করি তাহলেও কিন্তু আমরা ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে যেতে পারি। ক্যালকুলেশন এভারেজ প্রফিট নিশ্চয়ই তোমাদের সাথে এর আগে আলোচনা হয়েছে, বা আগের ক্লাসে এভারেজ প্রফিট মেথড যখন বলেছিলাম তখন এভারেজ প্রফিট মেথড কি করে ক্যালকুলেট করতে হয় একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়েও দিয়েছিলাম। ক্যালকুলেশন নর্মাল প্রফিট,
এবার ওই যে নর্মাল প্রফিটটা বেরোলো, সেই নর্মাল প্রফিটের কার্ড থেকে বাদ দিতে হবে আমরা নর্মাল প্রফিট, অর্থাৎ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। অর্থাৎ নর্মাল প্রফিট যদি আমরা বের করতে চাই, তাহলে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন। আর সুপার প্রফিট মানে কি, এর আগে তোমাদের যখন সুপার প্রফিট মেথড আলোচনা করেছিলাম তখন কি বলেছিলাম, নর্মাল অর্থাৎ এভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অর্থাৎ এভারেজ প্রফিট থেকে যদি নর্মাল প্রফিট মাইনাস করে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে সুপার প্রফিট। এবারে সেই সুপার প্রফিটকেই যখন আমরা আবার নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে ডিভাইড করে দেবো, তখন সেটা হয়ে যাচ্ছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডের ভ্যালুয়েশন অফ গুডউইল। এখন এই যে বিভিন্ন রকম গুডউইল ভ্যালুয়েশনের মেথড আমরা জানলাম, কিন্তু এটা তো একটা থিওরি হলো, বা আমি কয়েকটা জায়গাতে এক্সাম্পল দিয়েও তোমাদের বুঝিয়েছি। এবার আমরা দেখে নিই বিভিন্ন প্রবলেম, অর্থাৎ যেখানে কি করে ভ্যালুয়েশন অফ গুডউইল করতে হয় বিভিন্ন মেথডে, সেগুলো একটু আলোচনা করা যাক। যেমন এখানে একটা প্রবলেম আছে, ক্যালকুলেট গুডউইল at 2 years purchase of the average profit of the last 5 years। অর্থাৎ 5 বছরে তোমার কাছে প্রফিট দেওয়া আছে, সেখান থেকে এভারেজ প্রফিট তোমাদের ক্যালকুলেট করতে হবে, করে গুডউইল বের করতে হবে 2 years পারচেসে। এবার কি বলছে, দ্য ফার্ম আর্ন প্রফিটস অ্যান্ড ইনকার্ড লসেস ফর দ্য লাস্ট 5 years আর অ্যাজ ফলোস। দেখতে পাচ্ছ যে প্রফিট লস প্রফিট লস প্রফিট, অর্থাৎ 3টে বছরের প্রফিট দেওয়া আছে আর 2টো বছরে লস দেওয়া আছে। তাহলে এখান থেকে কি করে এভারেজ প্রফিট ক্যালকুলেট করতে হয় সেটা আমরা আগে জানি, চলো তাহলে দেখে নিই। আর বারে বারে তোমাদের যেটা বলেছি সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সির অঙ্ক করার সময় অঙ্কটা আগে ভালো করে ফার্স্ট টু লাস্ট পড়ে নেবে। কারণ অনেক সময় প্রথম লাইন দেখে তোমরা অঙ্ক করতে যাচ্ছ, পরে গিয়ে দেখলে অঙ্কের মেথডটাই আলাদা হয়ে আছে। সেই জন্য ফার্স্ট টু লাস্ট অঙ্কটা ভালো করে পড়ে তার মানে বুঝে তবেই সেটাকে সলভ করবে। তাহলে এখানে আমরা প্রথমেই যেটা বের করব, এভারেজ প্রফিট। তাহলে এভারেজ প্রফিটকে যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের দেখে নিই কি কি প্রফিট দেওয়া আছে আর কি কি লস দেওয়া আছে। তাহলে একবারেই যদি আমরা করি, তাহলে এখানে 55,000, তারপরেরটা কিন্তু দেখো লস দেওয়া, তাহলে -5,000। তারপরেরটা দেখো প্রফিট দেওয়া, তারপরেরটা আবার লস দেওয়া, তারপরেরটা আবার প্রফিট দেওয়া। আর কটা বছর অঙ্কে দেওয়া ছিল, অঙ্কে দেখো বলাই ছিল ফর লাস্ট 5 ইয়ার্স। তাহলে এভারেজ যখন করতে হবে সেই 5 দিয়েই ডিভাইড করব। তাহলে কত হচ্ছে, অর্থাৎ 90,000। তাহলে 5 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে আমাদের এভারেজ প্রফিট কত দাঁড়ালো, 18,000। এবার আমাদের বলেছে গুডউইল কত হবে, 2 ইয়ার্স পারচেস অফ এভারেজ প্রফিট। তাহলে ভ্যালু অফ গুডউইল ফর্মুলাটা কি ছিল, এভারেজ প্রফিট ইনটু
নাম্বার অফ ইয়ার্স পারচেস, এই ছিল ফর্মুলা। তাহলে এখানে এভারেজ প্রফিট আমরা বের করেছি 18,000 ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস কত দেওয়া আছে 2 ইয়ার্স পারচেস, তাহলে ইন্টু 2, তাহলে কত হলো ভ্যালু অফ গুডউইল 36,000। অর্থাৎ যদি আমরা এই অঙ্কটা এভারেজ প্রফিট মেথডে ক্যালকুলেট করতাম তাহলে গুডউইলের ভ্যালু দাঁড়াতো কত 36,000। তবে তোমাদের যেহেতু এমসিকিউ অঙ্ক তো অবশ্যই থাকবে, তোমাদের সেটাকে রাফে করে নিতে হবে, করে যে 4টে অপশন থাকবে তার মধ্যে যেখানে এই 36,000 যদি এরকম একটা অঙ্ক থাকে, এরকম ডিজিট থাকে, তাহলে তার অ্যান্সার 4টের মধ্যে যেখানে 36,000 রয়েছে সেটাকেই তোমরা গোল করবে বা ডার্ক করবে। নেক্সট কি আছে দেখে নেওয়া যাক। প্রবলেম 2, অর্থাৎ আর একটা অঙ্ক যেখানে এভারেজ প্রফিট মেথড, কিন্তু সেখানেও আরেকটু মডিফাই করা হয়েছে অঙ্কতে। কি রকম অঙ্কটা একটু দেখে নি আগে। সান পারচেজ মুনস বিজনেস with effect from 1st April 2026. The profits appeared in the financial statements prepared by Moon for the last 3 accounting years were as follows. দেখো এখানে কিন্তু ক বছরের দেওয়া আছে লাস্ট 3 ইয়ার্স, আগের অঙ্কটা তোমাদের নিশ্চয়ই মনে আছে লাস্ট 5 ইয়ার্স ছিল, তাই 5 দিয়ে ডিভাইড করেছিলাম এভারেজ প্রফিট বের করার জন্য। তাহলে এখানে দেওয়া আছে লাস্ট 3 ইয়ার্স এর প্রফিট দেওয়া। কি বলছে 2023-24 যেখানে 2 লাখ টাকা প্রফিট ছিল তার মধ্যে দেখো একটা অ্যাডজাস্টমেন্ট বলে দিয়েছি ইনক্লুডিং অ্যাবনর্মাল গেইন 25,000 টাকা, অর্থাৎ ওই যে 2 লাখ টাকা ছিল তার মধ্যে একটা অ্যাবনর্মাল গেইন ইনক্লুড হয়ে আছে। তাই তার জন্য আমাদের অরিজিনাল প্রফিট 23-24 সালে কত ছিল সেটা জানতে হবে বা বের করতে হবে। 24-25 সালে যেটা ছিল 2,25,000, সেখানে আবার এক্সক্লুডিং 25,000 অ্যাস ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ফার্মস অ্যাসেটস টু বি ইনজিওর, সেখানে আবার 25,000 টাকা যেটা এক্সক্লুড করা আছে বাদ দেওয়া আছে সেইটাকে এখন টু বি ইনজিওর করতে হবে। তার জন্য এবারে প্রফিট চেঞ্জেস হবে। নেক্সট ইয়ার 2025-26 কি বলছে 2,50,000, সেখানে বলছে আফটার চার্জিং এন অ্যাবনর্মাল লস, অর্থাৎ প্রথম ইয়ারে ফার্স্ট ইয়ারে ছিল অ্যাবনর্মাল গেইন আর এখানে কি হলো অ্যাবনর্মাল লস 50,000 টাকা আফটার চার্জিং। তার মানে 2025-26-এও যে প্রফিটটা দেওয়া আছে 2,50,000 সেটা কিন্তু অ্যাকচুয়াল নয়। তাহলে অ্যাডজাস্টেড প্রফিট 3টে বছরেই আমাদের আলাদা আলাদা করে বের করতে হবে, তারপরে আমাদের এভারেজ প্রফিট ক্যালকুলেট করতে হবে। এবার কি বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য ফার্ম অন দ্য বেসিস অফ 3 ইয়ার্স পারচেস, 3 ইয়ার্স পারচেস অফ এভারেজ প্রফিট লাস্ট 3 ইয়ার্স। তাহলে আমাদের এভারেজ প্রফিট করতে হবে আর গুডউইল করার সময় আমাদের 3 ইয়ার্স পারচেস এটা মনে রাখতে হবে। চলো তাহলে এটা সলিউশন কি করে করতে হয় দেখে নেই। আচ্ছা প্রথমে তোমরা এই অঙ্কটাকে একটু নিজেরা খাতায় লিখে নাও, কারণ অঙ্কটা সলভ করার সময় তোমাদের অঙ্কটা কাছে রাখতে হবে বা প্রতিনিয়ত দেখতে হবে। তাহলে আমরা ফার্স্টেই যে কাজটা করতে যাচ্ছি অ্যাডজাস্টেড নেট প্রফিট বা অ্যাডজাস্টেড এভারেজ প্রফিট আমাদের বের করব। তাহলে ইয়ার ওয়াইজ আমাদের অ্যাডজাস্টেড প্রফিট আগে জানতে হবে। তাহলে আমাদের ফার্স্টে কি আছে 2023-24, তাহলে 2023-24 এ আমাদের প্রফিট কত দেওয়া ছিল 2 লাখ টাকা। সেখানে বলা ছিল ইনক্লুডিং অ্যাবনর্মাল গেইন, মনে রাখবে অ্যাবনর্মাল গেইন মাইনাস করব, অ্যাবনর্মাল লস প্লাস করব।
এইগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে ছিল কত? 25,000। তাহলে আমাদের কত দাঁড়ালো? আমাদের দাঁড়ালো 1,75,000 টাকা হচ্ছে অ্যাডজাস্টেড প্রফিট। নেক্সট আমাদের আছে 2024-25। আমাদের কত দেওয়া ছিল? 2,25,000। এর মধ্যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম টু বি ইনসিওর, তার মানে এটা করতে হবে। তাহলে আমাদের কত ছিল? 25,000। তাহলে কত দাঁড়ালো? 2,00,000 টাকা। নেক্সট 25-26-এ ছিল কত? 2,50,000। 2,50,000 কি আছে? অ্যাবনর্মাল লস বলেছিলাম, এটা প্লাস করবে 50,000। তাহলে কত দাঁড়ালো? তাহলে আমাদের টোটাল অ্যাডজাস্টেড প্রফিট যদি আমরা ভাবি, তাহলে এখানে লিখবো টোটাল অ্যাডজাস্টেড প্রফিট। তাহলে টোটাল কত হলো? 6,75,000। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? এভারেজ প্রফিট বের করতে হবে। আমরা পাশেই করি। তাহলে এভারেজ প্রফিট যখন বের করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, এভারেজ প্রফিট বেরিয়েছিল, অ্যাডজাস্টেড প্রফিট বেরিয়েছিল 6,75,000। আর ইয়ার কত ছিল? ইয়ার ছিল 3 বছর। তার মানে তোমাদের কত হচ্ছে? 2,25,000 টাকা হচ্ছে তোমাদের এভারেজ প্রফিট। এবার আমাদের করতে হবে কি? ক্যালকুলেট ভ্যালু অফ গুডউইল অফ 3 ইয়ার্স পারচেস। তাহলে আমরা ভ্যালু অফ গুডউইল যদি করি, তাহলে কত হবে? 2,25,000 3 ইয়ার্স পারচেস অঙ্কে বলে দিয়েছে ইন্টু 3, তার মানে 7,75,000। এইটা হচ্ছে আমাদের এই অঙ্কটার এভারেজ প্রফিট মেথডে গুডউইলের ভ্যালু। তাহলে দেখো আগের অঙ্কের সাথে একটা ডিফারেন্স হচ্ছে, আগের অঙ্কটা সরাসরি প্রফিট দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কটাতে প্রফিট দিলেও তার মধ্যে বেশ কিছু কিন্তু অ্যাডজাস্টমেন্ট ছিল যেগুলো আমাদের করা হয়নি। তাহলে আমাদের কি করতে হবে? ওই বছরের অ্যাকচুয়াল অ্যাডজাস্টেড প্রফিট কত সেটাকে বের করতে হবে, যেটা আমরা এইভাবে বের করেছি। তারপরে তার আমরা এভারেজ প্রফিট বের করেছি, এবং এভারেজ প্রফিট বের করার পরে যে নিয়ম রয়েছে ইনটু নাম্বার অফ ইয়ার্স পারচেজ যদি আমরা করে দিই, তাহলে আমরা ভ্যালু অফ গুডউইল পাবো। ঠিক একইভাবে এভারেজ প্রফিট 3 বছরের 3 দিয়ে ডিভাইড করেছি, করে যেটা বেরিয়েছে 2,25,000, আর ইয়ার অফ 3 ইয়ার্স পারচেজ বলেই দিয়েছিল অঙ্কে। তাহলে গুডউইলের ভ্যালু যখন করেছিলাম তখন ওই 2,25,000-কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 6,75,000 টাকা হচ্ছে ওই ফার্মের গুডউইলের ভ্যালু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কি আছে দেখে নে। প্রবলেম নাম্বার 3।
কি বলছে, the profits of a firm for the year ended 31st December for the last 4 years were as follows, অর্থাৎ 4 বছরের প্রফিট বলে দেওয়া আছে। Calculate the value of goodwill on the basis of 3 years purchase of weighted average method। অঙ্কে খেয়াল করে দেখো, এতক্ষণ ধরে আমরা এভারেজ প্রফিট করছিলাম, এবার কিন্তু আসছে ওয়েটেড এভারেজ প্রফিট। আফটার অ্যাসাইনিং ওয়েট গুলো বলে দিয়েছে 4 বছরের 1 2 3 4 রেসপেক্টিভলি টু দ্য প্রফিটস ফর 2022 23 24 এন্ড 25। তাহলে আমরা এতক্ষণ ধরে যে এভারেজ প্রফিট মেথডে করেছি, এবার আমরা আসছি ওয়েটেড এভারেজ প্রফিট মেথডে কি করে ক্যালকুলেট করতে হয়। তাহলে ফার্স্টেই আমাদের এভারেজ প্রফিট বের করতে গেলে সাথে ওয়েট দিয়ে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তাহলে চলো অঙ্কটা সলভ করা যাক। তাহলে ইয়ার 2022 23 24 and 25 কত কত দিয়েছে? 22 সালে দিয়েছে 25,000 টাকা, এটা হচ্ছে প্রফিট। নেক্সট দিয়েছে 23 সালের 50,000 টাকা, 24 সালের 25,000 টাকা, আর 25 সালে 30,000 টাকা। এবার অঙ্কে ওয়েট বলে দেওয়া আছে ইয়ার ওয়াইজ। ওয়েট যখন আমরা আসছি তখন এটাতে 1, এটাতে 2, এটাতে 3, এটাতে 4। এবার আমরা এই দুটো কলামের প্রোডাক্ট করি, মানে গুণফল বের করি। 25,000 into 1, that is 25,000. 50,000 into 2, 25,000 into 3, 30,000 into 4, তাহলে টোটাল প্রোডাক্ট কত আর টোটাল ওয়েট কত? এখানে হচ্ছে টোটাল ওয়েট 10, এখানে কত হচ্ছে 3,20,000। তাহলে আমরা ওয়েটেড এভারেজ প্রফিট বের করি। প্রোডাক্ট যেটা হয়েছিল তাকে টোটাল ওয়েট দিয়ে ডিভাইড করব, টোটাল ওয়েট মানে 10। তাহলে কত হলো 32,000। এবার অঙ্কে বলা ছিল গুডউইলের ভ্যালু অফ অন দ্য বেসিস অফ 3 ইয়ার্স পারচেস। তাহলে 3 ইয়ার্স পারচেস যদি আমরা করি তাহলে আমরা কি করব, ভ্যালু অফ গুডউইল, তোমার নিশ্চয়ই মনে আছে ওয়েটেড এভারেজ প্রফিট into number of years purchase।
তাহলে ওয়েটেড এভারেজ আমরা বের করেছি 32,000 আর নাম্বার অফ ইয়ার্স পারচেস 3 ইয়ার্স। তাহলে আমাদের কত দাঁড়ালো 96,000। অর্থাৎ ওয়েটেড এভারেজ প্রফিট মেথডে যখন আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল করব তখন আমাদের এই পদ্ধতিতে অর্থাৎ ওয়েট আর প্রফিটের প্রোডাক্ট বের করে তার এভারেজ করতে হবে। তারপরে যেমন নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ দিয়ে আমাদের মাল্টিপ্লাই করতে হয়, সেই রকম করেই আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল করব। চলো নেক্সট কি আছে পরের অঙ্কতে দেখে নেওয়া যাক। আর একটা প্রবলেম নাম্বার 4, the average profit earned by a firm is 2,50,000 which includes overvaluation of stock। দেখো এই অঙ্কটাতেও কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট তোমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে ওভার ভ্যালুয়েশন অফ স্টক। তার মানে এই যে 2,50,000 যে প্রফিট আছে তার মধ্যে 10,000 টাকার স্টক ওভার ভ্যালুয়েশন করে দেওয়া আছে। The capital invested in the business is 14 lakhs and the normal rate of return is 10%. কি করতে হবে? ক্যালকুলেট goodwill of the firm on the basis of 4 times of super profit। খেয়াল রাখো মেথডটা কিন্তু সুপার প্রফিট মেথডে করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের এভারেজ প্রফিট মেথড না, সুপার প্রফিট মেথডে কি করে করতে হয় ভ্যালুয়েশন গুডউইল। এবার তাহলে আমরা সেইটা একটু দেখি। ফার্স্টেই আমাদের অ্যাকচুয়াল প্রফিট কত সেটা জানতে হবে, কারণ এর মধ্যে ওভার ভ্যালুয়েশন হয়ে আছে। চলো তাহলে আমরা দেখি অঙ্কটা কি করে করতে হচ্ছে। তাহলে ফার্স্টে আমরা অ্যাডজাস্টেড এভারেজ প্রফিট বের করি। কি দেওয়া ছিল অঙ্কে? 2,50,000 এটা আমাদের দেওয়া ছিল। আর ওভার ভ্যালুয়েশন আছে তাহলে -10,000। তাহলে আমাদের কত দাঁড়ালো? 2,40,000। এবার আমাদের ক্যাপিটাল বলা আছে, ক্যাপিটাল এমপ্লয়েড কত দেওয়া আছে? 14 lakhs আর নর্মাল রেট অফ রিটার্ন 10%। তাহলে আমাদের এখান থেকে নর্মাল প্রফিট আমরা বের করতে পারি। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ক্যাপিটাল আছে তার নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে ক্যাপিটাল ইনভেস্টেড বা ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু নর্মাল রেট অফ রিটার্ন। ক্যাপিটাল এমপ্লয়েড অঙ্কে কত দেওয়া ছিল? 14 লাখ ইনটু রেট অফ রিটার্ন 10%। তাহলে কত হলো? 1,40,000। আচ্ছা, এবার আমাদের বলেছিল সুপার প্রফিট। তাহলে সুপার প্রফিট কি করে বের করতে হয়? নিশ্চয়ই তোমাদের যখন আমি আলোচনা করেছিলাম তখন বলে দিয়েছিলাম এভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাহলে
মাইনাস নর্মাল প্রফিট। তাহলে এভারেজ প্রফিট অঙ্কে বের করা ছিল 2,40,000 মাইনাস নর্মাল প্রফিট 1,40,000। তাহলে সুপার প্রফিট কত দাঁড়ালো? 1,00,000। এবার বলেছিল ক্যালকুলেট গুডউইল অন দ্য বেসিস অফ 4 টাইমস অফ সুপার প্রফিট। তাহলে এই যে সুপার প্রফিট যেটা বেরোলো তার 4 টাইমস করতে হবে। তাহলে ভ্যালু অফ গুডউইল আমরা যখন করছি, তাহলে এই যে সুপার প্রফিট ছিল তার 4 টাইমস ইন্টু 4। তাহলে আমাদের কত দাঁড়ালো? 4,00,000 টাকা। অর্থাৎ আমরা যদি সুপার প্রফিট মেথডে ভ্যালুয়েশন অফ গুডউইল করি, তাহলে আমাদের এই অঙ্কেতে কত দাঁড়াচ্ছে? গুডউইল 4,00,000 টাকা। আশা করি তোমরা সুপার প্রফিট মেথডে কি করে ভ্যালুয়েশন অফ গুডউইল করতে হয় সেটা শিখলে। চলো এরপরে কি আছে দেখে নেওয়া যাক। Problem 5. A firm earns a profit of 3 lakh per year. In the same type of business, a 10% return is generally expected. The total assets of the firm are 36 lakhs. The value of other liabilities 14 lakhs. Find out the value of goodwill according to the দেখো ক্যাপিটালাইজেশন মেথড। এবার কিন্তু মেথডটা চেঞ্জ হয়ে গেল, সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। অর্থাৎ সুপার প্রফিট মেথডে কিন্তু আর নেই, আমাদের আছে কি ক্যাপিটালাইজেশন মেথড। তাহলে ফার্স্টেই আমাদের কি করতে হবে? ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হবে। তা কি করে ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হয় সেটা আমরা একটু দেখে নিই। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড বের করা। কি দেওয়া ছিল অঙ্কে? অ্যাসেটস, টোটাল অ্যাসেটস বলা ছিল আর আদার্স লায়াবিলিটিস বলা ছিল। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড 36 লাখ মাইনাস 14 লাখ, তাহলে কত হচ্ছে? 22 লাখ হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েড। এবার অঙ্কে কি দেওয়া আছে? ইন দ্য সেম টাইপ অফ বিজনেস 10% রিটার্ন ইজ জেনারেলি এক্সপেক্টেড। আর প্রফিট দেওয়া আছে 3 লাখ। তাহলে এই যে প্রফিট যেটা দেওয়া আছে তার ক্যাপিটালাইজড ভ্যালুটা বের করতে হবে। তার ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট তোমাদের নিশ্চয়ই ফর্মুলাটা মনে আছে। ক্যাপিটালাইজড ভ্যালু অফ, কারণ মেথডটা যেহেতু ক্যাপিটালাইজেশন মেথড, তাহলে প্রফিটের ক্যাপিটালাইজড ভ্যালু বের করতে হবে। কি ছিল? প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন। তাহলে প্রফিট, এখানে যেহেতু একটাই প্রফিট দেওয়া, কোনো এভারেজ বলা নেই, তাহলে প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। প্রফিট অঙ্কে দেওয়া ছিল 3 লাখ। নর্মাল রেট অফ রিটার্ন ছিল অঙ্কে 10%। তাহলে কত হচ্ছে? 30 লাখ। তাহলে চলো এবার গুডউইলটা কত কি বেরোচ্ছে? ফর্মুলা কি ছিল? ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট, অর্থাৎ
ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট মাইনাস ট্যানজিবল নেট ট্যানজিবল অ্যাসেট বা ক্যাপিটাল এমপ্লয়েড। এখানে যেহেতু ক্যাপিটাল দেওয়া আছে মানে লাইবিলিটির দিক দিয়ে দেওয়া আছে, তাই ক্যাপিটাল এমপ্লয়েড করতে হবে। তাহলে ক্যাপিটালাইজড ভ্যালু তোমাদের দেওয়া আছে 30 লাখ, আমরা বের করেছি। আর ক্যাপিটাল এমপ্লয়েড অঙ্কে আমরা আগেই বের করে নিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি আমাদের তাহলে ভ্যালু অফ গুডউইল কত দাঁড়ালো? 8 লাখ। অর্থাৎ আমরা যদি এই অঙ্কটা ক্যাপিটালাইজেশন মেথডের ভ্যালুয়েশন অফ গুডউইল করতাম, তাহলে এই পদ্ধতিতেই আমাদের করে ক্যাপিটালাইজড ভ্যালু অফ গুডউইল কত দাঁড়াতো? 8 লাখ। নেক্সট কি আছে? প্রবলেম নাম্বার 6। এটাও দেখো কি মেথড আছে, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড। অর্থাৎ এটা কিন্তু সুপার প্রফিট, যেটা আমরা থার্ড মেথডে দেখেছিলাম, আর ফোর্থ মেথডে যেটা দেখেছিলাম ক্যাপিটালাইজেশন, এবার কিন্তু সেই সুপার প্রফিটের ক্যাপিটালাইজেশন মেথড করে আমাদের ভ্যালুয়েশন অফ গুডউইল করতে হবে। কি কি ইনফরমেশন দেওয়া আছে আমরা একটু দেখে নিই। The assets of a firm are 2,60,000. Liabilities other than capital are 60,000. The normal rate of profit in this type of business is 10%, মানে normal rate of return. Whereas the firm earns a profit 40,000. তাহলে আমাদের কি করতে হবে? গুডউইল করতে হবে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথডে। তাহলে ফার্স্টেই আমাদের যেটা করতে হবে, ক্যাপিটাল এমপ্লয়েড কত সেটা বের করে নেওয়া। তাহলে চলো ক্যাপিটাল এমপ্লয়েড কি করে বের করতে হয় আমরা আগেই শিখে এসেছি, এখন তাহলে আমি সেটাকে অ্যাপ্লাই করি। ক্যাপিটাল এমপ্লয়েড আমরা কিভাবে বের করি? টোটাল অ্যাসেটস অঙ্কে বলে দিয়েছে 2,60,000। তাহলে টোটাল অ্যাসেটস মাইনাস লায়াবিলিটিস। তাহলে মান বসাও। টোটাল অ্যাসেট কত দেওয়া আছে? 2,60,000। লায়াবিলিটিস 60,000। তাহলে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড কত দাঁড়ালো? 2 লাখ। অঙ্কে নর্মাল প্রফিট, নর্মাল রেট অফ প্রফিট বলা আছে, তাহলে নর্মাল প্রফিট কিন্তু বলা নেই। তাহলে নর্মাল প্রফিট বের করতে হবে। তোমরা নিশ্চয়ই ফর্মুলা মনে আছে যে ক্যাপিটাল এমপ্লয়েড যেটা থাকে তার উপরে নর্মাল রেট অফ রিটার্ন করতে হয়। তাহলে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের বেরিয়ে গেছে 2 লাখ। তাহলে 2 লাখ ইন্টু রেট অফ রিটার্ন বলে দিয়েছেন, এই যে নর্মাল রেট অফ প্রফিট 10%। তাহলে এখানে আমরা 10% করব। তাহলে এটা কত হবে? 20,000। এটা আমরা কি করলাম? এই ফর্মুলাটা করলাম, ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু
নর্মাল রেট অফ রিটার্ন, এই ফর্মুলাটা ইউজ করে এখানে করলাম। তোর অঙ্কে দেখো এভারেজ প্রফিট, অর্থাৎ whereas the firm earns a profit, মানে এভারেজ প্রফিট বলেই দিয়েছে, তাহলে আমরা এখান থেকে সুপার প্রফিটটা বের করে দিতে পারি। সুপার প্রফিটের ফর্মুলা কি ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে, এভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এভারেজ প্রফিট অঙ্কে দেওয়া ছিল 40,000 মাইনাস নর্মাল প্রফিট আমরা অঙ্কে বের করে নিয়েছি 20,000, তাহলে কত দাঁড়ালো 20,000। অঙ্কে বলা ছিল কি ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড, মানে এই যে সুপার প্রফিট যেটাকে করেছি সেটাকে আমরা আবার ক্যাপিটালাইজড করলে তবে আমাদের ভ্যালু অফ গুডউইল বেরোবে। তাহলে ভ্যালু অফ গুডউইল কিভাবে বের করব, ভ্যালু অফ গুডউইল আমরা সুপার প্রফিটের মেথডে যদি ক্যাপিটালাইজড বের করি তাহলে ফর্মুলাটা কি হচ্ছিল, ফর্মুলায় নিশ্চয়ই তোমাদের মনে আছে যখন ফর্মুলাটা বলেছিলাম, সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100। তাহলে মান বসানো যাক। সুপার প্রফিট তোমরা এখান থেকে বের করে নিয়েছো অলরেডি 20,000, তাহলে সুপার প্রফিট আমরা জানি 20,000, নর্মাল রেট অফ রিটার্ন আমরা জানি অঙ্কে বলাই ছিল 10%, তাহলে আমাদের কত দাঁড়ালো ভ্যালু অফ গুডউইল 2 লাখ টাকা। অর্থাৎ আমরা যদি ক্যাপিটালাইজেশন মেথড অফ সুপার প্রফিট করি তাহলে আমাদের ভ্যালুয়েশন কত দাঁড়াচ্ছে 2 লাখ। আচ্ছা, আমরা এই যে এতক্ষণ ধরে মেথডস অফ ভ্যালুয়েশন অফ গুডউইল তার বিভিন্ন মেথড, এভারেজ প্রফিট মেথড, ওয়েটেড এভারেজ প্রফিট মেথড, সুপার প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড, ক্যাপিটালাইজেশন সুপার প্রফিট মেথড, অর্থাৎ এতগুলো যে মেথড জানলাম এবং সেই মেথডগুলোকে কি করে অ্যাপ্লাই করতে হয় সেগুলোকে আমরা এখানে আলোচনা করলাম। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার তোমাদের এখান থেকে যখন কোশ্চেন আসবে আশা করি তোমরা এই অঙ্কগুলো আর তোমাদের কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, তোমরা এগুলোকেই প্র্যাকটিস করবে এবং আশা করি অ্যাকাউন্টেন্সিতে অবশ্যই ভালো রেজাল্ট করবে। আপাতত তোমাদের সেমিস্টার 3 যে ইউনিট 1, অর্থাৎ যেখানে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম, তার মধ্যে সেকেন্ড পার্টে ছিল গুডউইল। আজকে এই গুডউইল নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আমি আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি ইউনিট 2 আবার আলোচনা করব। ধন্যবাদ।